ইউএসজি যেটাকে আমরা আল্ট্রাসাউন্ড বলি, আল্ট্রাসাউন্ড বা এটাকে হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাফি বলি। তো এটা করতে হয় প্রেগনেন্সির টাইমে, এবং ইউএসজিটা হচ্ছে সেফ ডিউরিং প্রেগনেন্সি, খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা অনেকগুলো ইনভেস্টিগেশনের কথা বলি, যেমন এক্স রে বা আদার ইনভেস্টিগেশন, বাট ওইগুলোর থেকে কিন্তু ইউএসজিটা অনেক সেফ প্রেগনেন্সিতে। দেখো নর্মালি ইউএসজি আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আছে, ট্রান্স ভ্যাজাইনাল আছে, যেটাকে আমরা টিভিএস বলি, ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি আর ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি। তো এই যে ট্রান্সভ্যাজিনাল যে স্ক্যান, এটাতে সব স্ট্রাকচারগুলা হচ্ছে এক উইক আগে দেখা যায় ট্রান্সঅ্যাবডোমিনালের থেকে। তার মানে কি? তার মানে দাঁড়াইলো যে আমি একটা স্ট্রাকচার যেটা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি যদি করি, তাহলে এক উইক আগে সেটা দেখতে পারবো, অপরদিকে ট্রান্সঅ্যাবডোমিনাল করলে এক উইক পরে দেখতে পারবো। তার মানে বুঝতেই পারতেছি যে ট্রান্সভ্যাজিনালটা মানে বেশ কিছু ক্ষেত্রে আমাদের বেশি কাজে দিচ্ছে। এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে ট্রান্সভ্যাজিনালে 5 থেকে 10 হার্জ ইউজ করা হয়, ট্রান্সঅ্যাবডোমিনালে 3 থেকে 5 হার্জ। এখানে দুইটা কথা আমরা একটু মনে রাখবো আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে, একটা হচ্ছে বি মোড বা যেটাকে আমরা ব্রাইটনেস মোড বলি, আর একটা এম মোড বা মোশন মোড। তো বি মোড দিয়ে মানে আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা বি মোড দিয়ে হচ্ছে সব ইন্টারইউটেরিন যে স্ট্রাকচারসগুলো আছে ব্রাইটনেস করে আমরা হচ্ছে ইউটারাসের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমরা দেখার ট্রাই করি। অপরদিকে এম মোড বা মোশন মোড দিয়ে আমরা কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখার ট্রাই করি। আমরা মনে রাখবো যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি মানে কি, গতিশীল, সবসময় অ্যাক্টিভিটি করতে আছে, সো তার মানে মোশন বা গতিতে আছে, এরকম একটা বিষয়। আচ্ছা, এখন প্রেগনেন্সিতে মনে রাখবো সব থেকে ফার্স্টে আমরা যে ফাইন্ডিংটা পাবো সেটা হচ্ছে একটা জেস্টেশনাল স্যাক। সো জেস্টেশনাল স্যাকটা হচ্ছে আমরা এই যে দেখো জেস্টেশনাল স্যাকের অ্যাপিয়ারেন্সটা দেখো, যেখানে একটা ফ্লুইড ফিল্ড এরিয়া উইথ ইকোজেনিক রিং, অর্থাৎ এখানে ধরো এই যে একটা ফ্লুইড ফিল্ড এরিয়া এবং একে সারাউন্ড করে থাকবে, একে সারাউন্ড করে থাকবে একটা ইকোজেনিক রিং। হ্যাঁ, এভাবে একটা ইকোজেনিক রিং এটাকে সারাউন্ড করে থাকবে। তো এরকম একটা অ্যাপিয়ারেন্স আমরা পাবো আল্ট্রাসোনোগ্রাফিতে, এটা সব থেকে ফার্স্টে পাবো। এটা সাধারণত দেখা যায় যে মানে 4.5 সপ্তাহ থেকে 5 সপ্তাহের মধ্যে এটা দেখা যায়। মানে 4 7 28 3 কত, 28 আর 3 31, মানে 31 দিন থেকে 31 দিন থেকে 35 দিন এর মাথায় হচ্ছে এটা দেখা যায়। মানে ওভারঅল কথা 4.5 সপ্তাহ থেকে 5 সপ্তাহের মধ্যে এটা দেখা যায়, এবং এটা ইন্ডিকেট করে যে প্রেগনেন্ট। বাট সেটা কি ইউটেরাইন প্রেগনেন্সি নাকি একটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ হইতে পারে ফেলোপিয়ান টিউবে প্রেগনেন্সিটা হয়েছে, ইমপ্লান্টেশন হয়েছে, সেটাও কিন্তু সেটাতেও কিন্তু এরকম একটা সিউডো জেস্টেশনাল স্যাক দেখা যেতে পারে। অর্থাৎ একটোপিক প্রেগনেন্সিতে এরকম একটা সিউডো জেস্টেশনাল স্যাক কিন্তু আমরা ইউজিতে পাইতে পারি, বাট আমরা কনফার্ম হতে পারবো না জাস্ট জেস্টেশনাল স্যাক দেখে, যেটা কি ইউটারাসের মধ্যে কি প্রেগনেন্সিটা বা ইমপ্লান্টেশন হয়েছে কিনা। অর্থাৎ এই যদি ইউটারাস হয় তাহলে এই যে অ্যানোমেট্রিয়াম, তো এটার মধ্যে কি ইমপ্লান্টেশনটা হয়েছে কিনা, নাকি এটা ফেলোপিয়ান টিউবে যায় হয়েছে, আমরা কিন্তু এটা বুঝতে পারবো না। কারণ যেটা হয় যে ফেলোপিয়ান টিউবেও যদি ইমপ্লান্টেশন হয়, ধরো ফেলোপিয়ান টিউবে এখানে ইমপ্লান্টেশন হলো, এরপরেও দেখা যায় যে যেহেতু যখন ইমপ্লান্টেশন হয় তারপরে যে ইউটারাসটাকে আমরা ডেসিডুয়া বলি, মানে ইউটারাসের অ্যান্ডোমেট্রিয়ামকে। তো ওই ডেসিডুয়াতে এভাবে ডেসিডুয়াটাকে একটা মানে ডেসিডুয়া এবং মাঝে একটা ক্যাভিটি আছে, তো এটাকে আমরা একটা আলটিমেটলি জেস্টেশনাল স্যাক আকারে দেখি, যেটা একটা সিউডো বা ফলস জেস্টেশনাল স্যাক, ট্রু কিন্তু না। সো এটা একটোপিক প্রেগনেন্সিতে পাওয়া যেতে পারে। এখন একটোপিক প্রেগনেন্সি আছে কি না সেটা কনফার্ম হওয়ার জন্য বেস্ট হচ্ছে ইয়োগ স্যাক দেখা। অর্থাৎ ইউজিতে আমরা সেকেন্ডলি যে স্ট্রাকচারটা দেখতে পারি সেটা হচ্ছে ইয়োগ স্যাক। এটা 5 উইকস থেকে 5.5 সপ্তাহ, 5 সপ্তাহ থেকে 5.5 সপ্তাহের মাঝামাঝি আমরা এটা দেখতে পারি, এবং এটা দ্বারা আমরা বুঝতে পারি যেটা কি ইন্টারইউটেরাইন প্রেগনেন্সি কিনা। অর্থাৎ ইয়োগ আমরা এখান দিয়ে আমরা যে জেস্টেশনাল স্যাকটা পাইছিলাম, এই জেস্টেশনাল স্যাকটার মাঝে এরকম একটা স্ট্রাকচার থাকবে, তো এটাকে আমরা বলতেছি ইয়োগ স্যাক। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা যদি আমরা কনফার্ম দেখতে পাই তাহলে আমরা কনফার্ম যে এটা ইউটারাসের মধ্যেই প্রেগনেন্সি হয়েছে। ওকে, অর্থাৎ একটা জেস্টেশনাল স্যাকের মধ্যে একটা বাবেল লাইক বা ব্লেব লাইক অ্যাপিয়ারেন্স, এবং এখানে হচ্ছে মিন স্যাক ডায়ামিটার যখন হচ্ছে 10 মিলিমিটার, তখন আমরা হচ্ছে এটা দেখা যায়। মিন স্যাক ডায়ামিটার বলতে বুঝাইছে আমরা ধরো এভাবে আমরা হচ্ছে ধরো এভাবে একটা নিলাম, এভাবে একটা নিলাম, এভাবে একটা নিলাম। তো জেস্টেশনাল স্যাকের 3টা ডাইমেনশন থেকে আমরা যখন এভাবে ডায়ামিটার নিলাম, সেটার গড় করলাম, অ্যাভারেজ করলাম, সেটার মানে 3 দিয়ে ভাগ করছি, এই 3টাকে যোগ করে, এই ডায়ামিটার 3টাকে যোগ করে, তো পরবর্তীতে সেটাকে আমরা বলতেছি মিন স্যাক ডায়ামিটার, এমএসডি। এটা অনেক জায়গায় আসবে, সেই জন্য মনে রাখো মিন স্যাক ডায়ামিটার। ওকে, তো এটা আমরা দেখলাম। তার মানে আমরা কি জেস্টেশনাল স্যাক দেখলাম। আচ্ছা, জেস্টেশনাল স্যাক মানে কি আসলে? জেস্টেশনাল স্যাক মানে হচ্ছে আমাদের ইমপ্লান্টেশন যে হয় ব্লাস্টোসিস্ট স্টেজটা, তো ইমপ্লান্টেশন হওয়ার পরে ওই যে স্ট্রাকচারটা, ওটাকে হচ্ছে আমরা জেস্টেশনাল স্যাক আকারে কিন্তু দেখতে পারি। আচ্ছা, যদি জেস্টেশনাল স্যাক 10 মিলিমিটার থেকে বেশি হয় এবং কোনো ইয়াক স্যাক যদি ভিজিবল না হয়, তাহলে মানে দেখুন, মানে জেস্টেশনাল স্যাক বলতে আমরা বুঝেছি যে মিন স্যাক ডায়ামিটার যেটা, ওইটা মানে জেস্টেশনাল স্যাকের যে মিন স্যাক ডায়ামিটার, সেটা যদি 10 মিটার হয় তাহলে আমাদের ইয়োগ স্যাক মাছ দেখার কথা, কিন্তু দেখা গেল যে 10 মিলিমিটার বা তার থেকে বেশি হয়ে গেছে ইয়োগ স্যাক মিন স্যাক ডায়ামিটার, বাট স্টিল আমরা ইয়োগ স্যাক দেখা যাচ্ছে না, তাহলে সেটা কিন্তু আমাদের একটোপিক প্রেগনেন্সিকে সাজেস্ট করতে পারে। কারণ অবশ্যই আমার ইয়োগ স্যাক দেখতে হবে একটোপিক প্রেগনেন্সি যদি আমরা এক্সক্লুড করতে হয়, কারণ ইয়োগ স্যাক থাকা মানে সেটা ইন্টারইউটেরাইন প্রেগনেন্সি, ইউটারাসের মধ্যে হয়েছে ইমপ্লান্টেশন। আর একটোপিক প্রেগনেন্সিতে দেখো ধরো এই ইমপ্লান্টেশন হয়েছে মানে ফেলোপিয়ান টিউবে, তো এটা
কি করে, এই যে যেটা বললাম যে ইউটেরাসের যে ডেসিডুয়া এটা হচ্ছে থিক ডেসিডুয়া থাকে, এবং এটাকে আমরা প্রজেস্টরনের এফেক্টে তো এটা ঠিক হলো ডেসিডুয়াটা, এবং এটাকে আমরা সিউডো জেস্টেশনাল স্যাক আকারে ইউএসজিতে দেখতে পাই। ফেটাল পোল জিনিসটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ফেটাসের স্ট্রাকচারগুলো হয়তো আমরা ইউএসজিতে দেখতে পারবো। এই যে পোল, রাইট, আমরা জানি ফেটাসের সেফালিক পোল, কর্ডাল পোল, মানে উপরে মাথার যে জায়গাটা বা পায়ের যে রিজনটা কর্ডাল, আর সেফালিক মানে মাথার উপরে যে মাথার যে রিজনটা, তো এই রিজনগুলো কিন্তু ভিজিবল হইতে পারে, এবং আমরা এই সেফালিক কর্ডাল এই রিজনগুলোর মাধ্যমে কিন্তু আমরা ক্রাউন রাম্প লেন্থ এটা কিন্তু আমরা মেজার করতে পারি ফেটাল পোলগুলো যদি অ্যাম্পেয়ার করে, রাইট। আমরা ক্রাউন রাম্প লেন্থ কীভাবে মেজার করি? ইউজুয়ালি এই যে হেড যদি হয়, ফিটাসের হেড যদি হয়, তাহলে আমরা ফিটাসের লিম বাদ দিয়ে মাথা থেকে হচ্ছে গিয়ে ট্রাঙ্কের শেষ পর্যন্ত, মানে এরভাবে হচ্ছে আমরা একটা লেন্থ মেজার করি। ক্রাউন মানে হচ্ছে মাথা, আর রাম্প মানে হচ্ছে, রাম্প বলতে বোঝায় মেইনলি ট্রাঙ্ক, রাইট। আমাদের যে পিউবিক সিম্ফাইসিস আছে, ওই পিউবিক সিম্ফাইসিসটা আমাদের যে ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কের একেবারে শেষের জায়গা না, মানে ট্রাঙ্কটা শেষ হয়েছে পিউবিক সিম্ফাইসিসের জায়গা, তারপর তো মানে লিম শুরু হয়েছে, রাইট। সো ওই ট্রাঙ্কের শেষ মাথা পর্যন্ত হচ্ছে মানে এক ধরনের লেন্থ আর কি, ক্রাউন রাম্প লেন্থ, মানে এরকমভাবে আসলে টার্মটা আসছে। এবং এটা 5.5 সপ্তাহ, অর্থাৎ 5 উইকস এবং 3 ডেজ থেকে 6 উইক্সের মধ্যে এটা দেখা যায়। এবং কার্ডিয়াক অ্যাক্টিভিটি হচ্ছে আমরা এম মোডে দেখবো, এটা আগেই বলে আসছি যে আল্ট্রাসোনোগ্রাফিতে, এবং এটা 6 সপ্তাহ থেকে সাড়ে 6 সপ্তাহতে আমরা এগুলো দেখতে পারি। এখন মনে রাখবো যে আমাদের ক্রাউন রাম্প লেন্থ হচ্ছে 1 থেকে 5 মিলিমিটার, এবং মিন যে স্যাক ডায়ামিটার এটা 13 থেকে 18 ন্যানোমিটার হয়, মানে মিলিমিটার হয় আর কি, কার্ডিয়াক অ্যাক্টিভিটি যখন দেখা যায়। ওকে, এখন আসলে মিসড অ্যাবর্শন নিয়ে কিছু কথা বলি। এই যে জেস্টেশনাল স্যাকের কথা বললাম বা মিন স্যাক ডায়ামিটারের কথা বললাম, তো এটা 25 মিলিমিটার, ঠিক আছে। 25 মিলিমিটার হচ্ছে কাট অফ ভ্যালু। আমার যদি ক্রাউন রাম লেন্থ বা ভেটাল পোল এগুলা মেজার করতে হয়, রাইট, ধরো ফর এক্সাম্পল মিন স্যাক ডায়ামিটার এটা 25 মিলিমিটারের কম হইলো, এবং 25 মিলিমিটার কম হইলো এবং কোনো ফেটাল পোল আমি দেখলাম না, যেহেতু 25 মিলিমিটার অ্যাটলিস্ট হইতে হবে আমার যদি ক্রাউন রাম লেন্থ বা ফেটাল পোল এগুলো ভিজুয়ালাইজ করতে হয়, এবং তার মাধ্যমে আমি তো কনফার্ম হইতে পারবো যেটা কি সুন্দর ঠিকঠাক আছে কিনা। কিন্তু যদি এমন হয় যে 25 মিলিমিটার কম আছে, তাহলে কোনো ফিটাল পোল আমরা দেখবো না, এবং সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা ইউএসজিতে 1 সপ্তাহ পর আবার রিপিট করবো। আর যদি 25 মিলিমিটার থেকে বেশি হয়, ঠিক আছে, 25 মিলিমিটার থেকে বেশি হইলো, তারপরে 25 মিলিমিটার বা তার থেকে বেশি হলো, তার মানে কি, তার মানে ক্রাউন রাম লেন্থ বা ফিটাল পোল এগুলা আমার মেজার করতে পারার কথা, কিন্তু দেখা গেল যে কোনো ফিটাল পোল অ্যাপেয়ার করে নেই, তারপরে কোনো ক্রাউন রাম লেন্থও এখানে মাপা যাচ্ছে না, মানে ওরকম কোনো ফিটাল পোল অ্যাপেয়ার করলে না ক্রাউন রাম লেন্থ মাপতে পারবো। তো এটা এই যে কেন বলি মিসড অ্যাবর্শন। সো মিসড অ্যাবর্শন মানে কি, দেখো একটু কনফিউজ হওয়া যাবে না, মানে বিষয়টা হচ্ছে যে 25 মিলিমিটারকে আমরা একটা কাট অফ ভ্যালু হিসেবে ধরি, যে এটা যদি আসে, মানে আমাদের এই ভ্যালুটা যদি থাকে, তাহলে আমরা বলবো মানে মিন স্যাক ডায়ামিটার, যেটা মিন স্যাক ডায়ামিটার অর্থাৎ জেস্টেশনাল স্যাকের যে মিন স্যাক ডায়ামিটার, ওইটা যদি 25 মিলিমিটার হয় বা তার থেকে বেশি হয়, তাহলে আমরা মাপতে পারার কথা ফিটাল পোল বা ক্রাউন রাম লেন্থ। কিন্তু দেখা গেল যে এটার থেকে বেশি হয়ে গেল, কিন্তু তারপরও আমরা হচ্ছে মাপতে পারতেছি না, তো তখন আমরা সাসপেক্ট করবো এটা হচ্ছে মিসড অ্যাবর্শন হতে পারে, এবং তখন আমরা ফেটাল স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাঁ, সো এটাকে আমরা হচ্ছে ব্লাইটেড ওভাম বা অ্যানিমব্রায়োনিক প্রেগনেন্সি লস নামেও জানি, এবং এটা যদি হয় তাহলে আমার কি করতে হয়, মানে মেডিকেল অ্যাবর্শন কিন্তু করতে হয়। হ্যাঁ, আচ্ছা, বা এটাকে আমরা হচ্ছে মানে মেডিকেল অ্যাবর্শন ওই টার্মেও চিনি। আচ্ছা, ক্রাউন রাম লেন্থ হচ্ছে যদি আমার কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখতে হয়, তাহলে ক্রাউন রাম লেন্থ 7 মিলিমিটার হইতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, 7 মিলিমিটার হইতে হবে। তো ক্রাউন রাম লেন্থ যদি 7 মিলিমিটার কম হয়, তাহলে আমরা কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখতে পারবো না, তাহলে আমরা 1 সপ্তাহ পরে আবার ইউএসজিটা রিপিট করবো। আর যদি 7 মিলিমিটার বেশি হয়, তাহলে আমরা অবশ্যই কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখার কথা, বাট আমরা তখনও কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখতে পারলাম না, তো তখন আমরা বলবো এটা মিসড অ্যাবর্শন বা মেডিকেল অ্যাবর্শন। তাহলে মেডিকেল অ্যাবর্শন কি, তাহলে মিসড অ্যাবর্শন হচ্ছে আমরা বলে আসছি এই কথাগুলো। এখন বিটা ইসিজি এর বিটা ইসিজির কত থাকলে আমরা জেস্টেশনাল স্যাক দেখতে পারার কথা, যদি আমরা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করে দেখি যে হিউম্যান কর্নিক গোনাডোট্রপিন হচ্ছে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, তাহলে আমরা তখন জেস্টেশনাল স্যাক কিন্তু দেখতে পারার কথা। বা ট্রান্সঅ্যাবডোমিনাল করলে 6500 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার যদি থাকে এইচসিজির পরিমাণ, তাহলে আমার জেস্টেশনাল স্যাক দেখতে পারার কথা। এটাকে আমরা ক্রিটিক্যাল টাইটার নামে বলি, ক্রিটিক্যাল টাইটার। বাট যদি 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার বেশি হয়ে গেছে ট্রান্সভ্যাজানালে, তারপর আমি জেস্টেশনাল স্যাক দেখিনি, তাহলে এটা ইক্টোপিক প্রেগন্যান্সি মিন করতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আর মানে তার মানে কি, যে ধরো একটা মানে এরকম একটা ঘটনা ঘটলো যে বিটা ইসিজি করলাম, বিটা ইসিজি করার পরে আমরা সেটাকে আবার 48 ঘন্টা করে রিপিট করলাম, সেটা যদি ডাবল না হয়, মানে ডাবল যদি হয়, তাহলে সেটা লাইভ ইনটিউটেন্ট প্রেগনেন্সিকে ইন্ডিকেট করে যে বাচ্চা বেঁচে আছে এবং সেটা মানে ইউটারাসের মধ্যে আছে। যদি ইনক্রিজ করে বা ডাবল হয়নি, তাহলে সেটা একটোপিক প্রেগনেন্সিকে ইন্ডিকেট করে। অর্থাৎ আমি বললাম যে 500 ইন্টারন্যাশনাল ইউনিট ধর আমি পাইলাম ফার্স্টে, পরে সেটা ডাবল হয়ে যাওয়ার কথা। ধরো ফর এক্সাম্পল
900 বা 1000 হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হয়েছে, তার মানে ঠিক আছে, এটা লাইভ ইন্টিগ্রেটেড প্রেগনেন্সি। বাট যদি এটা বাড়ছে 500 থেকে 600 হয়েছে, কিন্তু ডাবলের কাছাকাছি হয়নি বা ডাবলের কাছাকাছি যায়ও না, তাহলে সেটা একটু প্রেগনেন্সি আমি সাজেস্ট করতে পারি। বাট যদি 5 ইন্টারন্যাশনাল রিপিট পাইলাম 48 ঘন্টা পর আবার যখন রিপিট করলাম তখন কমে গেছে, আরো 500 থেকে 400 হয়ে গেছে, তখন সেটা কিন্তু সেটাকে আমরা বলি যে ডাইং ইনটিউটেড প্রেগনেন্সি, মরে আছে বাচ্চাটা। সো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা 48 ঘন্টা পর আবার কি রিপিট করি। এখন ট্রু জেস্টেশনাল সাইক আর সিউডো জেস্টেশনাল সাইক বোঝার উপায় কি? ট্রু জেস্টেশনাল সাইকটা আমরা বলে আসছি যে এই যদি ইউটেরাস হয়, এই যে ইমপ্লান্টেশন যখন হবে একটা সাইডে দেওয়া হবে, এক্সেন্ট্রিক একটা ইমপ্লান্টেশন এখানে আমরা পাই, এবং এটা হচ্ছে সেন্ট্রালি আমরা পাই, রাইট? কারণ সেন্ট্রালি একটা ফলস মানে ডেসিডুয়ার কারণে আমরা সেন্ট্রালি একটা জেস্টেশনাল সাইক পাবো। এবং এটা হচ্ছে ট্রু জেস্টেশনাল সাইকটা কিন্তু গ্রো করতে থাকে, প্রতিদিন 2 থেকে 3 মিলিমিটার গ্রো করে, বাট এটা কিন্তু কোনো গ্রো করে না। এবং ডাবল স্যাক সাইন নামে একটা সাইন আমরা এখানে পাই। তারপর ইয়ক স্যাক এখানে প্রেজেন্ট থাকবে, অবশ্যই জেস্টেশনাল স্যাকের মধ্যে একটা ইয়ক স্যাক প্রেজেন্ট থাকবে, বাট এখানে থাকবে না। এবং ডাবল ব্লেফ সাইন নামে একটা সাইন আমরা হচ্ছে ট্রু জেস্টেশনাল স্যাকে পাই। আমরা যদি একটু ছবিটা দেখি, যে দেখো এই যে এই হচ্ছে জেস্টেশনাল স্যাক, এবং এর বাহির দিয়ে আমরা এরকম 2টা লেয়ার পাই। সো এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারডেসিডুয়াল সাইন, অর্থাৎ এখানে আমরা আচ্ছা ইন্টারডেসিডুয়াল সাইন বলতে আমরা বোঝানো হয়েছে, আচ্ছা ডাবল রিং সাইন হচ্ছে এটা, যে এটা স্যাক এবং এটা 2টা রিং পাই, এটা হচ্ছে ডাবল রিং সাইন। এটা গেল একটা রিং, আউটার রিংটা পাই হচ্ছে ডেসিডুয়া প্যারাটালিসের জন্য, আর ইনার রিংটা পাই ডেসিডুয়া ক্যাপসুলারিসের জন্য। আমরা জানি প্যারাটালিস বাইরে থাকে, ক্যাপসুলারিস ভিতরে থাকে, এবং এটা ইন্ডিকেট করে যে ইন্টিউটেন্ট প্রেগনেন্সি হচ্ছে। এটা হচ্ছে ডাবল ডেসিডুয়াল সাইন বা ডাবল রিং সাইন, মানে ডাবল ডেসিডুয়াল সাইন বা ডাবল রিং সাইন। আর ইন্টারডেসিডুয়াল সাইন বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে নর্মাল যে জেস্টেশনাল সাইন সেটা আমরা পাইছি, এটাই আর কি। আর ডাবল ব্লেফ সাইন যেটা, এটা মানে হচ্ছে দেখো এরকম 2টা ব্লেফ পাওয়া যায় এখানে ভিতরের দিকে, ডাবল ব্লেফ সাইন এটাও পাওয়া যেতে পারে। এটা হচ্ছে ওয়ান ব্লেভ হচ্ছে ইয়ক স্যাক, আর একটা ব্লেভ হচ্ছে অ্যামনিওটিক স্যাকে বোঝায় আর কি। সো একটা ব্লেভ হচ্ছে ইয়ক স্যাক আর একটা অ্যামনিওটিক স্যাকে বোঝায়, এবং এটা ইনটিউটেড প্রেগনেন্সিকে ইন্ডিকেট করে। তো এইগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, তো দেখো আমরা ইউএসজি মানে যত আগে আমরা ইউএসজি করব তত আমরা জেস্টেশনাল এজ অফ ফিটাস অ্যাকুরেটলি মেজার করতে পারবো। পরে করলে কিন্তু আমার জন্য কনফিউজ, ধরো অনেক পরে যে আমি করতেছি তখন কিন্তু আমার সিঙ্গেল একটা আল্ট্রাসাউন্ড দিয়ে আমার হবে না, আমি সিরিয়াল আল্ট্রাসোনোগ্রাফি করে আমার কিন্তু মনিটর করতে হবে আমার জেস্টেশনাল এইজ বাইর করার জন্য। দ্যাট আমি যদি ফার্স্ট টাইমেস্টেক করি এটা কিন্তু বেস্ট টাইম, তখন আমরা ক্রাউন নার্ভ লেন্থ খুব সুন্দর করে মাপতে পারবো, এবং ক্রাউন নার্ভ লেন্থ মেপে আমরা জেস্টেশনাল এজটা বের করি। আর ট্রাইমেস্টার 2 তে হচ্ছে বাইপ্যারাটাল ডায়ামিটার দেখা হয়, আর ট্রাইমেস্টার 3 তে হচ্ছে বিভিন্ন প্যারামিটার কম্বিনেশন ইউজ করা হয়। বাট যদি সিঙ্গেল একটা প্যারামিটার কথা বলে সেটা ফিমার যে বোনটা আছে ওটা লেন্থ দেখা হয়। আচ্ছা, সো অ্যাকচুয়ালি জেস্টেশনাল এজ বের করার বিভিন্ন ল আছে। মিন সেক ডায়ামিটার দিয়ে আমরা করতে পারি, যে মিন সেক ডায়ামিটার মানে জেস্টেশনাল সেকের যে মিন ডায়ামিটার সেটার সাথে 30 যদি যোগ করি তাহলে জেস্টেশনাল এইজ আমরা ডেতে পাবো। আবার ক্রাউন অফ লেন্থ হচ্ছে আমরা জানি যে 30 উইকস প্লাস 6 ডেজ, হ্যাঁ, মানে মোটামুটি 14 সপ্তাহের মতো হচ্ছে আমরা ইউজ করি ক্রাউন অফ লেন্থটা জেস্টেশনাল এইজ বের করার জন্য। যদি তবে ক্রাউন লাম্প লেন্থ 84 মিলিমিটার এর কম হইতে হবে। যদি হচ্ছে এর থেকে বেশি হয়ে যাবে, 84 মিলিমিটার মতো থাকে, তাহলে আমার বাইপ্যারাটাল ডায়ামিটারে যাইতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবং ক্রাউন লাম্প লেন্থ যত হবে মিলিমিটারে তার সাথে 42 যোগ করবো, তারপরে আমি ডেতে হচ্ছে জেস্টেশনাল এজ পাবো। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ইউএসজিতে মানে 5 মিলিমিটার ক্রাউন লাম্প লেন্থ হচ্ছে স্মলেস্ট মেজার করা যায়। আর 7 থেকে 9 উইক্সে এটা মোস্ট অ্যাকুরেটলি মেজার, মানে ক্রাউন লাম্প লেন্থ কিন্তু মেজার করা যায়। আর টুইন প্রেগনেন্সিতে দেখা যায় যে টুইন প্রেগনেন্সি তো 2টা বাচ্চা থাকে, তো সেক্ষেত্রে আমরা জেস্টেশনাল এজ কিভাবে মেজার করবো? আনসার হচ্ছে যে লার্জার যে টুইনটা আছে, লার্জার যে টুইন দুটার মধ্যে যেটা একটু বড় সেটা দিয়ে আমরা করবো আর কি, যে টুইন দুটার মধ্যে একটা বড় ছোট থাকে। আচ্ছা, আর বাইপ্যারাটাল ডায়ামিটার মানে হচ্ছে আমরা জানি যে মানে এখানে আমরা ট্রান্সথ্যালামিক প্লেনে মাপি, এবং আমরা একটা বোনসের যে প্যারাটাল বোনস আছে, একটা হচ্ছে আউটার টেবিল আর একটা হচ্ছে ইনার টেবিল, এটার মাধ্যমে এই যে আউটার টেবিল ধর একটা আর আরেকটা বোনের ইনার টেবিল, এটার মাঝে যে মানে ডায়ামিটারটা সেটাকে আমরা বলি হচ্ছে বাইপ্যারাটাল ডায়ামিটার, স্কালের যে প্যারাটাল বোন আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং এই বাইপ্যারাটাল ডায়ামিটারটা হচ্ছে আমরা ট্রান্সথ্যালামিক প্লেন, যেখানে থ্যালামাস এবং থার্ড ভেন্ট্রিকল দেখা যায়, এই থার্ড ভেন্ট্রিকল এবং এই যে হচ্ছে থ্যালামাস এর মাঝ দিয়ে কিন্তু প্লেনটা গেছে। ওকে, আচ্ছা, এরপর আসা যাক যে আমরা ইউএসজি কখন করব। ইউএসজি হচ্ছে ফার্স্ট ট্রাইমাস্টারে ইউএসজির ইন্ডিকেশন। নর্মালি ফার্স্ট ট্রাইমাস্টারে কিন্তু ইউএসজি অত একটা করা হয় না, মানে আমরা হচ্ছে কখন করব, নর্মালি ফার্স্ট ট্রাইমাস্টারে ইউএসজি করা ম্যান্ডেটরি না। কিন্তু এই যে বললাম যে জেস্টেশনাল সাইক দেখে আমরা ক্রাউন অফ লেন্থ মেজার করে করতে পারি, কিন্তু আমরা জেস্টেশনাল এজ তো পেশেন্ট যদি এলএমপি আমাকে বলে আমি জেস্টেশনাল এজ বের করে দিতে পারবো। ঠিক আছে, সো নর্মালি ইউএসজি করাটা ম্যান্ডেটরি না, বাট অনেকগুলো টেস্ট করা ম্যান্ডেটরি। আমি বলছিলাম যে বেশ কিছু টেস্ট রুটিন টেস্ট করতে হবে, রাইট? যেমন ব্লাড গ্রুপিং করতে হবে, সিবিসি করতে হবে, তারপর হচ্ছে রুটিন মাইক্রোস্কোপিক ইউরিন এক্সামিনেশন করতে হবে, ব্লাড সুগার দেখা উচিত। সো ওই জিনিসগুলো তো করতে হবে, বাট আল্ট্রাসোনোগ্রাফি করা মাস্ট না। বাট যদি পেশেন্ট হচ্ছে এলএমপির ব্যাপারে শিওর না, কবে বা হচ্ছে ইউট্রাস হচ্ছে জেস্টেশনের যে পিরিয়ড মহিলা বলতেছে তার সাথে করেসপন্ড করতেছে না ইউট্রাসের সাইজ, সিম্পাইচিও ফান্ডাল হাইট,
তারপর হচ্ছে পেইন, অ্যাবডোমেনে পেইন আছে, তাহলে একটোপিক প্রেগনেন্সি আছে কিনা এটা আমার চিন্তা করতে হবে, বা ব্লিডিং যদি থাকে ফার্স্ট ট্রাইমাস্টারে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তো এই সকল কন্ডিশনে ফার্স্ট ট্রাইমাস্টারে আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। এখন যদি 6 থেকে 8 উইক্সে আলট্রাসোনোগ্রাফি করা হয় তার একটা নাম আছে ভায়াবিলিটি স্ক্যান। তারপর হচ্ছে 11 থেকে 14 সপ্তাহের মাঝে যদি আলট্রাসোনোগ্রাফি করা হয় তার নাম হচ্ছে নাকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান। ঠিক আছে, নামগুলো মনে রাখো, 11 থেকে 14 সপ্তাহ নাকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান। আর এটা খুব ইম্পর্টেন্ট যে টার্গেট স্ক্যান বা অ্যানোমালি স্ক্যান বা বুকিং স্ক্যান, এটা হচ্ছে 18 থেকে 22 সপ্তাহের দিকে করা হয়, এবং এটাকে আমরা অ্যানোমালি স্ক্যান নামে জানি। এটার আর একটা সুন্দর নাম আছে টিফা, টার্গেটেড ইমেজিং ফর ফেটাল অ্যানোমালিস। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সবার করা উচিত। এটাকে আমরা লেভেল 2 স্ক্যানও বলে থাকি। এটা হচ্ছে অল প্রেগনেন্ট ফিমেলে করা উচিত কোনো ফিটাল অ্যানোমালিস আছে কিনা এটা দেখার জন্য। তো ইউএসজি এভাবে তো আমরা দেখলাম। এখন দেখো আমরা ফিমারের লেন্থ বলছিলাম না, যে ফিমারের লেন্থ দেখো আমরা করতে পারি। আর আরেকটা বিষয় কি, প্লাসেন্টার লোকালাইজেশন করতে হবে কিন্তু আমরা ইউএসজি ইউজ করতে পারি, যে প্লাসেন্টাটা কি আপার সেগমেন্ট আছে নাকি লোয়ার সেগমেন্টের নাইম আছে, প্লাসেন্টা প্রিভিয়া আছে কিনা। তো এটার বেস্ট টাইম হচ্ছে 32 উইক্সে মেজার করা এবং 36 উইক্সে আরেকবার রিপিট করা প্লাসেন্টার লোকালাইজেশনের জন্য। আচ্ছা, যদি শর্ট ফিমার থাকে, আমরা বলছিলাম যে থার্ড ট্রাইমাস্টারে আমরা শর্ট ফিমার দেখেও জাস্ট মানে শর্ট ফিমারও দেখতে পারি, রাইট, জেস্টেশনাল এজ দেখার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা কনস্টিটিউশনাল ডিলে এটা ইন্ডিকেট করতে পারে, বা ডাউন সিনড্রোম ইন্ডিকেট করতে পারে। আর সিভিয়ারলি যদি শর্ট ফিমার থাকে তাহলে সেটা স্কেলিটাল ডিসপ্লাসিয়া বা আর্লি অনসেট ইন্টিউটেন গ্রোথ রিটার্ডেশনকে ইন্ডিকেট করতে পারে। আচ্ছা, সাব অপটিমালি ডেটেড প্রেগনেন্সি নামে একটা টার্ম আছে। যদি 22 সপ্তাহ এর আগে কোনো ইউএসজি করা হয়নি তাহলে সেটাকে আমরা বলি সাব অপটিমালি ডেটেড প্রেগনেন্সি, অর্থাৎ কোনো ইউএসজি করা হয়নি এবং তখন কিন্তু একটা ইউএসজি ইউজফুল না, তখন সিরিয়াল ইউএসজি করতে হবে জেস্টেশনাল এজ বের করতে হলে, বা ইন্টিউটেন গ্রোথ রিটার্ডেশন আছে কিনা সেটা বুঝতে হলে। ফিটাল ইকোকার্ডিওগ্রাফ, আসলে দেখো যখন ইউএসজি আমরা হার্ট দেখার জন্য করি, মানে আল্ট্রাসাউন্ড আমরা হার্ট দেখার জন্য ইউজ করি, সেটাকে আমরা ইকোকার্ডিওগ্রাফি বলি। তো এটা রুটিনলি করা হয় না, এবং করলেও 22 থেকে 24 উইক্সে করা যেতে পারে। এটা ফিটাল হার্ট ডিজিজ যদি সাসপেক্ট করা হয়, ফিটাল হার্ট ডিজিজ তাহলে করা যেতে পারে। যেমন হচ্ছে অ্যারিথমিয়া এর ক্ষেত্রে, রুবেলা ইনফেকশন অফ মাদারের ক্ষেত্রে, যেটা প্যাটেন্টাক্টাস আর্টেরিওসাসের রিস্ক বাড়াই দেয়। রুবেলা ইনফেকশন মায়ের থাকলে কি হয়, প্যাটেন্টাক্টাস আর্টেরিওসাসের রিস্ক বাড়ে, এবং ফেটাল অ্যানুইপ্লয়েড অর্থাৎ ডাউন সিনড্রোম বা এই টাইপের প্রবলেম যদি থাকে। তারপরে হচ্ছে নাকাল এই যে আমরা পড়ছি না যে নাকাল ট্রান্সলুসেন্সি, এই যে নাকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান। সো যদি এমন হয় যে নাকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান, মানে নাকাল ট্রান্সলুসেন্সি যদি 3 মিলিমিটার বা তার বেশি থাকে, তাহলে মনোকোরিওনিক টুইন যদি হয়, এটা মানে দেখা যায় যে এখানে আমাদের টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম আমরা বলতেছি, যেখানে হচ্ছে হার্ট ফেলার রিস্ক বেড়ে যায় যে টুইনটাতে ব্লাড রিসিভ করে আর কি, মানে যে টুইনটা ট্রান্সফিউশন জিনিসটা রিসিভ করতেছে তার হার্ট ফেলার রিস্ক বেড়ে যায়, ওই জন্য আমরা এটা করতে পারি। এটা দেখতে লিথিয়াম থেরাপি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এপস্টিন অ্যানোমালি হইতে পারে, যে ট্রাইকাসপিড ভালভ থাকে ওই জায়গা দিয়ে রিগার্জিটেশন হয়ে যাচ্ছে, ব্লাড উল্টা দিকে চলে যাচ্ছে। সো সেই প্রবলেম যদি থাকে ইকোকার্ডিওগ্রাফি করা যেতে পারে। আরও বেশ কিছু কন্ডিশনে, যেমন ফিনাইল কিটোনিউরিয়া, যেটা মাইক্রোসিফালি, তারপরে সিভিএস অ্যাবনর্মালিটি বাড়তে পারে। জেস্টেশনাল ডায়াবেটিস যদি থাকে, সেটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস আছে সেটা বাচ্চার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট করতে পারে। তা বাদে হচ্ছে মায়ের যদি এসএলই থাকে, তাহলে দেখা যায় যে এটা কিন্তু ফিটাসে মানে হার্ট ব্লক এর যে রিস্ক সেটা বাড়াইতে পারে। আচ্ছা, বাচ্চার কি কনজেনিটাল ম্যালফরমেশন হইতে পারে কিনা এটা দেখার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব? আলট্রাসোনোগ্রাফি করব, বাট রুটিন যে আলট্রাসোনোগ্রাফিগুলো আমরা নর্মালি করি সেগুলোকে আমরা লেভেল অন স্ক্যান বলি। তো এটা কিছু কনজেনিটাল ম্যালফরমেশনকে ডিটেক্ট করতে পারে, যেমন নিউরাল টিউব ডিফেক্ট এগুলাকে। বাট বেস্ট যেটা সেটা হচ্ছে আমাদের যে লেভেল 2 বা অ্যানোমালি স্ক্যান যেটাকে আমরা বলি, যেটাকে আমরা টিফা বলছিলাম, এটা হ্যাঁ। সো এটা হচ্ছে বেস্ট, এবং এটা আমরা জানি 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করা হয়। তো যদি গ্রস কনজেনিটাল কোনো অ্যানোমালি থাকে সেটা মেইনলি বোঝায় যে স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট আছে, এবং সেটা দেখার জন্য আমরা টিফা করব বা অ্যানোমালি স্ক্যান যেটা সেটা করব। আর যদি কোনো ক্রোমোজোমাল অ্যানোমালি থাকে সেটা দেখার জন্য বেস্ট অপশন কিন্তু হচ্ছে ক্যারিওটাইপিং। হ্যাঁ, সো কোনো ক্রোমোজোমাল অ্যানোমালিগুলা, অ্যানোপ্লয়েডি যে বিষয়গুলো, ওগুলোর জন্য ক্যারিওটাইপিং কিন্তু বেস্ট। এবং আমরা বলি যে নিউরাল টিউব ডিফেক্ট যেটা, সেটা বলতে আমরা কি বুঝি? আসলে আমরা জানি যে যখন আসলে ডেভেলপমেন্টাল অবস্থায় একটা বাচ্চা থাকে তখন নিউরাল টিউব থেকে তার সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কিন্তু ডেভেলপ হইতে থাকে। এবং ধরো ফর এক্সাম্পল এই যে একটা টিউব, এবং এটার একটা 2টা পোর থাকে, মানে মানে 2টা পোর বলতে এরকম পোর্ট থাকে আর কি। তো একটা উপরে একটা নিচে, হ্যাঁ। তো এটা ধরো ক্রেনিয়াল পোর, মানে উপরের দিকে, আর এটা হচ্ছে কর্ডাল পোর, রাইট, পোর। এটা ক্রেনিয়াল পোর, আর এটা কর্ডাল, নিচেরটা হচ্ছে কর্ডাল। তো যদি ধরো এইগুলা সাধারণত ক্লোজ করে যায়, এই পোরগুলা ক্লোজ করে যায়, বাট যদি ঠিক টাইমে ক্লোজ না করে, যেমন ধরো ক্রিনিয়াল নিউরোপোরটা ক্লোজ করলো না ঠিক টাইমে,
তাইলে কি হবে, তাইলে হচ্ছে স্কাল অ্যাবসেন্ট হবে, ম্যানিনজেস থাকবে না, মাসেল ওইখানে থাকবে না, এবং আলটিমেটলি অনেক প্রবলেম হচ্ছে, যেটাকে আমরা অ্যাক্রেনিয়া বলি, অ্যাক্রেনিয়া, এই প্রবলেমটা হবে, এবং আলটিমেটলি ব্রেন টিস্যু বাহিরে হাইনিয়েট হয়ে আসবে, ব্রেন টিস্যু খোলা থাকবে, রাইট? কারণ স্কালি ধরো এই যে মাথা নর্মালি স্কাল এভাবে থাকার কথা, কিন্তু এটাই নাই, ফলে ব্রেন টিস্যুগুলো এখানে আছে, বাট উপরে কোনো ভল্ট নাই, উপরে ফাঁকা। সো ফাঁকার কারণে এরা কিন্তু কি হবে, অ্যামনিওটিক যে ক্যাভিটি, সেটার মধ্যেই তো এরা ডুবে, মানে বাচ্চাটা কি করে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে সাঁতার কাটতে থাকে, তাহলে ওই জিনিসগুলো কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের সংস্পর্শে আসবে, এবং অ্যামনিওটিক ফ্লুইডের কন্ট্যাক্টে যখন আসতেছে তখন এই ব্রেন টিস্যুগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায়। তো এই টার্মটাকে আমরা বলি অ্যানেনসেফালি, সেটাকে আমরা অ্যানেনসেফালি কিন্তু বলি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যদি কোনো স্মল ডিফেক্ট থাকে তাহলে দেখা যায় মেনিনজেস আর ব্রেনটা বাইরে হার্নিয়েট আউট হয়ে আসতে পারে, এবং বাট ওইটা বাইরে বের হয়ে আসলেও সেটা কিন্তু মেনিনজেস এবং স্কাল্প এর ওই স্কিন দ্বারা কাভার করা থাকে, এটাকে আমরা এনকেফালোসিল বলি। এটা সাধারণত অক্সিপিটাল বোনের ওই রিজন দিয়ে হয়, যেমন দেখো এই যে দেখো পেছন দিকে এই যে হার্নিয়েট হয়ে আসছে, বাট এইগুলো কিন্তু কাভারিং আছে, হ্যাঁ কাভারিং আছে, একেবারে এক্সপোজড আছে এমন কিন্তু না। তো এটাকে আমরা এনকেফালোসিল বলি। তো এনকেফালোসিলকে আমরা ইউএসজিতে এরকম একটা স্ট্রাকচার কিন্তু পাবো, দেখো এরকম একটা প্রোট্রুডিং একটা কন্ডিশন আমরা পাচ্ছি। সো এনকেফালোসিল এরকম একটা মার্ক কিন্তু পাবো। আচ্ছা, অ্যানেনসেফালি যেটা, এটাতে স্যালাইন ফিচার কি থাকবে, অ্যাক্রেনিয়া থাকবে, যেটা আমরা বলে আসছি। এবং দেখো এখানে যেটা হয়, পার্সনগুলার অ্যাড্রেনাল বা পিটুইটারি গ্ল্যান্ড এগুলো আইদার অ্যাবসেন্ট থাকে অথবা খুবই হাইপোপ্লাস্টিক থাকে, ফাংশনাল থাকে না। ফলে আমরা জানি ফিটাসের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে এটা খুবই ইম্পর্টেন্ট ফর ইস্ট্রোজেন লেভেল। যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডই না থাকে ইস্ট্রোজেন লেভেল কমে যাবে, আর ইস্ট্রোজেন যদি কমে যায় তাহলে ইস্ট্রোজেন হচ্ছে ইউটারাসকে কন্ট্রাকশন করতেও হেল্প করে, ফলে লেবারের টাইমে দেখা যাবে ঠিকঠাক কন্ট্রাকশনেও প্রবলেম হবে, আলটিমেটলি ইউটেন কন্ট্রাকশন কমে যাবে, এবং বাচ্চাটা কিন্তু টার্মের টাইমে ডেলিভারি হবে না। ফলে আমরা বলি যে পোস্ট টার্ম প্রেগনেন্সি রিস্ক কিন্তু বেড়ে যাবে, এবং এটা যদি বেড়ে যায়, এটা আমরা একটু জানলাম, এবং এটা বাড়লে বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। আর তার বাদে আমরা জানি যে হচ্ছে সোয়ালোয়িং বিভিন্ন ডিফেক্ট কিন্তু থাকতে পারে অ্যানেনসেফালির বাচ্চাদের। অর্থাৎ সোয়ালোয়িং ডিফেক্ট বলতে বাচ্চারা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ডুবে আছে, বাট তাদের তো ওই জিনিসটা সোয়ালো করতে হবে। আমরা জানি যে অ্যামনিওটিক ফ্লুইড মেনলি ইউরিন, রাইট? বাচ্চার যে ইউরিন থাকে সেটা অ্যামনিওটিক ফ্লুইড এর মেজর একটা কন্ট্রিবিউশন করে। তো ওই জিনিসটা আবার বাচ্চা নিজে খায়ও, নিজে ওটা গেলে সোয়ালো করে, কিন্তু ওটা যদি সোয়ালো না করতে পারে বেশি ফ্লুইড এখানে জমে যাবে, ফলে মায়ের ওই জায়গায় কিন্তু পলিহাইড্রোমনিওস হবে। সো পলিহাইড্রোমনিওস হলে ইউটেরাইন ওভার ডিস্টেনশন হবে এবং প্রিটার্ম লেবার হতে পারে। তো দেখো খুবই ইন্টারেস্টিং, এখানে প্রিটার্ম লেবার হতে পারে, আবার পোস্ট টার্ম প্রেগনেন্সিও হতে পারে। এবং যদি বলা হয় দুটার মধ্যে কোনটা কমন, আসলে পোস্ট টার্ম প্রেগনেন্সিটা বেশি কমন। আর মোস্ট কমন প্রেজেন্টেশন এই যে বললাম যে ম্যাটার্নাল পলিহাইড্রোমনিওস, তারপরে স্কাল যেটা, এটা হচ্ছে গিয়া কি হবে, স্কালটা এক্সপোজ থাকবে, এবং এটা নন ভায়াবল একটা কন্ডিশন, অর্থাৎ এই বাচ্চা কিন্তু বাঁচবে না, অ্যানেনসেফালির বাচ্চা কিন্তু বাঁচে না। হ্যাঁ, এদের স্কালই ওপেন থাকে, তাহলে বাঁচবে কেমন? আর ইউএসজিতে আমরা হচ্ছে গিয়ে মানে এটা ফার্স্ট কনজেন্টাল ইউনিমালি, যেটা সুন্দর করে ইউএসজিতে বোঝা যায়, এবং ইউএসজিতে আমরা 10 উইক্সের সময়, মানে ফার্স্ট ট্রাইমাস্টারে 10 উইক্সের সময় কিন্তু এটা বুঝতে পারি। তবে বেস্ট টাইম টু ডিটেক্ট হচ্ছে 14 উইক্স এটা বেস্ট বোঝা যায়। কিছু সাইন এখানে পাওয়া যায়, যার সাইনগুলোর নাম মনে রাখো, আর কিছু জানার দরকার নেই। শাওয়ার ক্যাপ সাইন, তারপরে মিকি মাউস সাইন, ফ্রগ আই সাইন। সো এই সাইনগুলো কই পাওয়া যায়? এই সাইনগুলো পাওয়া যায় হচ্ছে ইউএসজিতে, এবং তারপরে আমরা পলিহাইড্রোমনিওসও কিন্তু পাইতে পারি থার্ড ট্রাইমাস্টার এর ওই দিকে বা সেকেন্ড ট্রাইমাস্টার লাস্টের দিকে। ঠিক আছে, ম্যানেজমেন্ট হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। জেস্টেশনাল এজ যাই হোক, যত জেস্টেশনাল এজই ধরা পড়ুক, অবশ্যই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে দিতে হবে মেডিকেল বোর্ড দ্বারা ডিসিশন নিয়ে। কারণ এটাতে আসলে অনেক কষ্ট হবে, মার নিজেরও কষ্ট, আর যেটা ওখানে বড় হচ্ছে যে ফিটাসটা, ওইটাও শুধু আলটিমেটলি তো মারাই যাবে। তো আগে থেকে ই করে দেওয়া বেটার। এবং নিউরাল টিউব যে ডিফেক্টগুলো থাকে এগুলো কিন্তু রিকারেন্ট হইতে পারে 5% ক্ষেত্রে, 1 নিউরাল টিউব ডিফেক্ট থাকে, তারপরে 5% ক্ষেত্রে আবার সেটা রিকারেন্ট হইতে পারে। আবার যদি 2 নিউরাল টিউব ডিফেক্ট থাকে তাহলে 10% ক্ষেত্রে হচ্ছে সেটা আবার রিকার করতে পারে। আর কিভাবে প্রিভেনশন করা যায়, আমরা জানি যে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই 400 মিলিগ্রাম পার ডে। আর প্রিভেন্ট রিকারেন্স, মানে এটা তো প্রিভেনশনের জন্য একটা গেল, আর রিকারেন্স প্রিভেনশনের জন্য হচ্ছে মানে একবার একজনের হয়েছে তারপরে আমি আবার রিকারেন্স প্রিভেন্ট করবো, তাহলে সেটা 4 মিলিগ্রাম পার ডে দিব, বেশি ডোজে দিব। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি, মার যদি জ্বর থাকে, হ্যাঁ স্পেশালি ফার্স্ট ট্রাইমাস্টারের দিকে মার অনেক বেশি জ্বর আছে, হাইপোথার্মিয়া আছে, এটা কিন্তু অবশ্যই অ্যালার্মিক। আমরা বলি না যে ডেঞ্জার কিছু সাইন আছে যেটা দেখলে মার অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত। তার মধ্যে একটা হচ্ছে অনেক বেশি জ্বর বা হাইপারথার্মিয়া, স্পেশালি টেম্পারেচার যদি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তার থেকে বেশি হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই ট্রাটোজেনিক, ফিটাসের বিভিন্ন প্রবলেম করবে, যেমন ফিটাসের নিউরাল টিউব ডিফেক্ট, মাইক্রোসিফেলি, ফিটাসের লার্নিং ডিসএবিলিটি, সেইজার, এগুলো কিন্তু করতে পারে। এবং কিভাবে আমরা নিউরাল টিউব ডিফেক্ট ডায়াগনোসিস করবো, আমরা হচ্ছে স্ক্রিনিং টেস্ট হিসেবে লেভেল 1 ইউএসজি গুলো করতে পারি, বাট ডায়াগনস্টিক টেস্ট কিন্তু অবশ্যই লেভেল 2 বা যেটা আমরা বলি যে অ্যানোমালি স্ক্যান, সেটা আমার করতে হবে। আগে হচ্ছে আলফা ফেটোপ্রোটিন লেভেল করা হতো, কারণ আলফা ফেটোপ্রোটিন এমন একটা সাবস্টেন্স যেটা কিন্তু দেখা যায় যে
নিউরাল টিউব ডিফেক্টে এটা রেজ হয়, তবে এটা অনেক কন্ডিশনে রেজ হতে পারে, স্পেশালি 15 থেকে 20 উইক্সের দিকে হচ্ছে এটা মানে ভালো রেজ পাওয়া যেতে পারে। এটা আগে করা হতো, কিন্তু এখন যেহেতু ইউএসজি আসছে তো এটা খুব স্মুথলি এটা আইডেন্টিফাই করতে পারে। আর অ্যামনিওসেন্টেসিসও করা হতো। অ্যামনিওসেন্টেসিস কেন করা হতো? কারণ একটা জিনিস লক্ষ্য করো যে অ্যামনিওসেন্টেসিস যদি করা হয় তাহলে সেটা কি করতেছে, যেটা আমাদের যে অ্যামনিওটিক ফ্লুইড ওখানেই তো ফিটাসটা এর যে আলফা ফিটোপ্রোটিন ওগুলো রিলিজ করতেছে ফিটাস থেকে, রাইট? কারণ ফিটাস পোস আপ করতেছে, ওখানে অ্যামনিওটিক ফ্লুইড রিলিজ হচ্ছে। সো আমরা যদি অ্যামনিওটিক ফ্লুইডের এক্সামিনেশন করি তাহলে আমরা ওখানে খুব ভালোভাবে স্পেসিফিক্যালি বুঝতে পারবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আলফা প্রোটিন বাদে আমরা যদি অ্যামনিওটিক ফ্লুইডে অ্যাসিটাইল কোলিনেস্টারেস পাই তাহলে সেটা আরো বেশি কনফার্মেটরি। অ্যাসিটাইল কোলিনেস্টারেস আরো বেশি কনফার্মেটরি, যেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। আর কর্ডাল ডিফেক্ট, যেটা কর্ডাল ডিফেক্ট বলতে বোঝানো হচ্ছে নিচের দিকে ডিফেক্ট, তাহলে সেটা কিন্তু স্পাইনা বাইফিরা করতে পারে। আর নিচের দিকের ডিফেক্টগুলো, তাহলে সেটা হচ্ছে ভার্টিব্রাল আর্চগুলো ফিউশন হবে না। আর ভার্টিকুলার আর্চ যদি ফিউশন না হয়, অর্থাৎ ধরো এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এই কালারটা হচ্ছে স্পাইনাল কর্ড, এই কালারটা, এবং তার আশপাশে দিয়ে মেনিনজেস আছে। মেনিনজেস বলতে আমি বুঝাচ্ছি যে এখান দিয়ে মেনিনজেস আছে, এখান দিয়ে মেনিনজেস আছে, এবং এখানে হচ্ছে ভার্টিব্রাল কলামগুলো। দেখো ভার্টিব্রাল কলামের এখানে ধরো মাঝে একটা গ্যাপ আছে, দেখছো এখানে একটা গ্যাপ আছে। তাহলে এই গ্যাপের জায়গাটা যদি থাকে যে ফিউশন হয় নাই ভার্টিব্রাল কলামগুলা, তাহলে এটাকে আমরা বলি যেখানে হয়তো বা কোনো একটা হেয়ার এখানে গ্রো করছে, বাট একটা গ্যাপ কিন্তু আছে, বাট গ্যাপের জায়গাটা কোনো একটা হেয়ার বা অন্য কোনো টিস্যু দিয়ে এখানে হচ্ছে ওইখানে একটু ঢেকে দিছে। তাহলে বাট মেনিনজেস, স্পাইনাল কর্ড এগুলো বাহিরে বের হয়ে আসে নাই, ঠিক আছে? এবং এটা তো স্কিন, মানে ভার্টিব্রাল কলাম পুরো স্কিন আছে এবং এখানে ফিউশনটা হয় না, ওই জায়গায় একটু হয়তো বা হেয়ার, মানে স্কিন এবং হেয়ার এগুলো দ্বারা একটু ঢাকা আছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্পাইনা বাইফিডা অকালটা মানে লুকায় থাকে একটু। বাট এখানে দেখো মেনিনজেসটা বাইরে বের হয়ে আসছে ওই ফাঁকা জায়গা দিয়ে, তো সেটাকে আমরা বলি মেনিঙ্গোসিল। আর যদি মেনিনজেসের সাথে স্পাইনাল কর্ডও বাইরে বের হয়ে আসে, হার্নিয়েট হয়ে আসে, সেটাকে আমরা বলি মেনিঙ্গোমায়োলোসিল। সো এই কন্ডিশনগুলো কিন্তু, এই দুইটাকে আমরা বলি মেনিঙ্গোসিল আর মেনিঙ্গোমায়োসিলকে স্পাইনা বাইফিডা অ্যাপার্টা। সো এটা অ্যাপারেন্ট, আমরা দেখতে পারতেছি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কর্ডাল ডিফেক্ট। এখানে আমরা ইউজিতে ব্যানানা সাইন, লেমন সাইন, তারপরে ভেন্ট্রিকুলো মেগালি এবং পলিহাইড্রামনাস সেগুলো কিন্তু পাইতে পারি, এটা ইম্পর্টেন্ট। এবং এই সাইনগুলো আমরা আর্নল্ড চিয়ারি বা চিয়ারি টু ম্যালফরমেশন এরকম বেশ কিছু টার্মেও আমরা দেখতে পারি। আর এখানে আরেকটা টার্ম আছে, ক্রেনিয়াল আর কর্ডাল দুইটাই নিউরাল টিউব ডিফেক্ট যদি একসাথে থাকে সেটাকে আমরা বলি ক্রেনিওরা সিস। হ্যাঁ, নাম বানানটা অনেক কঠিন, একটু পড়ে নিবা। তো দেখো এই যে মানে একসাথে অ্যানেনসেফালিও আছে, আবার পেছন দিক দিয়ে নিউরাল টিউব ডিফেক্ট আছে, স্পাইনা বাইফিডো আছে, এই দুইটাকে একসাথে আমরা বলি ক্রেনিওরা সিস। সেফালোসিল মানে কি, মানে হচ্ছে যে মেনিনজেস ক্রেনিয়াল ডিফেক্ট দিয়ে এর হচ্ছে বাইরে বের হয়ে আসছে, সেটাকে আমরা সেফালোসিল বলি। আর এনকেফালোসিল মানে হচ্ছে ব্রেন এবং মেনিনজেস দুইটাই বের হয়ে আসছে, এনকেফালোসিল বলি। আর চিয়ারি 3 ম্যালফরমেশন আছে, যেটাতে এনকেফালোসিল এবং সেরেব্লামও হার্নিয়েট হয়ে আসে পোস্টিরিয়র ফোসাল স্ট্রাকচার সহ, সেটাকে আমরা চিয়ারি 3 ম্যালফরমেশন বলতে পারি। অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট নামে কিছু টার্ম আছে। ওমফালোসিল মানে কি? ওমফালোসিল মানে হচ্ছে অ্যাম্বলিকাস দিয়ে এরকম হচ্ছে অ্যাবডোমিনাল কন্টেন্টগুলো একটা স্যাক দ্বারা ইনক্লোজ আছে, এটা বাইরে বের হয়ে আসছে, এটা হচ্ছে ওমফালোসিল। আর গ্যাস্ট্রোসিয়াসিস হচ্ছে, গ্যাস্ট্রোসিসিস মানে হচ্ছে যে অ্যাবডোমিনাল কন্টেন্ট হচ্ছে বের হয়ে আসছে এবং এটা ইনক্লোজ না, এটা কিন্তু ইনক্লোজ ছিল একটা স্যাক দ্বারা, বাট এখানে কোনো ইনক্লোজ না, এই যে বের হয়ে আসছে একেবারে নারী ভুড়ি বের হয়ে আসছে এরকম একটা বিষয়। এবং এটা হচ্ছে আম্বলিকাসের পাশ দিয়ে থাকে, একেবারে আম্বলিকাস দিয়ে থাকে না। বাট ওমফালোসিল কিন্তু আম্বলিকাস দিয়ে থাকে, এবং এখানে আমরা স্মুথ আউটলাইন বুঝি, এখানে কলিফ্লাওয়ার লাইক অ্যাপিয়ারেন্স থাকে, কলিফ্লাওয়ার লাইক একটা অ্যাপিয়ারেন্স থাকে, এটা বোঝানো হয়েছে। এবং এটা আম্বলিকাস থেকে, এটা আম্বলিকাসের রাইটার বা লেফট থেকে। এবং সাধারণত ওমফালোসিলটা হচ্ছে ট্রাইসোমা 18 বা ট্রাইসোমা 21 এরকম কন্ডিশনের সাথে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির সাথে অ্যাসোসিয়েটেড থেকে, এটাতে কোনো রকম অ্যাসোসিয়েশন থাকে না, এখানে ক্যারিওটাইপিং লাগবে। ওকে, এবং ফিজিওলজিক্যাল হার্নিয়েশন অফ অ্যাবডোমিনাল কন্টেন্ট অ্যাম্বলিকাস দিয়ে, এটা কিন্তু এমনিতেও হইতে পারে 9 থেকে 11 উইকস অফ প্রেগনেন্সিতে। হ্যাঁ, এটা আমরা জাস্ট একটু মাথায় রাখতে পারি। এই জন্য অবশ্যই আমরা ওমফালোসিল যদি বলতে হয় 11 উইক্সের পরে আমার ডায়াগনোসিসে পৌঁছাইতে হবে। আলফা ফেটোপ্রোটিনটা হচ্ছে একটা ফেটাল স্পেসিফিক গ্লোবিউলিন, এটা ফেটাল ইয়োগ স্যাক থেকে তৈরি হয়, পাশাপাশি ফেটাল জিআইটি লিভার থেকে তৈরি হতে পারে, এবং এটা ফেটাল সিরামে, ফেটালের যে ব্লাড এখানে 13 উইকস অফ প্রেগনেন্সিতে সব থেকে বেশি থাকে, এটা ফিটাস দ্বারা প্রডিউস হয় এবং এটা অ্যামনিওটিক ফ্লুইড রিলিজ করে, রাইট? বাট এটা যদি অনেক বেশি বেড়ে যায়, ওই যে আমরা বললাম না যে আমরা আলফা ফিটোপ্রোটিন লেভেল দেখবো, বাট ওটা অনেক বেশি বেড়ে যায় হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, রাইট? তো ম্যাটার্নাল সেরাম আলফা ফিটোপ্রোটিন হচ্ছে আমরা 16 থেকে 18 এই সময় মেজার করি, এবং আর্লিস্ট হচ্ছে 15 উইক্সে মেজার করতে পারি। ফার্স্ট ট্রাইমাস্টার হচ্ছে অতটা বেশি সেন্সিটিভ না আসলে এটা মেজার করা। তো রেস্ট এএফপি লেভেল বা আলফা ফিটোপ্রোটিন বাড়তে পারে নিউরাল টিউব ডিফেক্ট, অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট,
তারপরে পাইলোনোডাল সাইনাস ফিটাল ডেথ, এই সকল কন্ডিশনে। আর কমতে পারে হচ্ছে ম্যাটার্নাল ডায়াবেটিস, তারপরে জেস্টেশনাল টোফুলাস্টিক ডিজিজ, ওভার এস্টিমেটেড জেস্টেশনাল এজ, মানে ওভার এস্টিমেটেড জেস্টেশনাল এজ, অ্যাবর্শন, ট্রাইসোমিয়া ফিটাস, এই সকল কন্ডিশনে কমতে পারে। যে জিনিসগুলো জানা উচিত পরীক্ষার জন্য সেটা হচ্ছে ইউএসজির রোল প্রেগনেন্সিতে কি, যে প্রেগনেন্সি ফেটাল কিছু রোল আছে, আর ইউটেরো প্লাসেন্টাল রোল আছে, ম্যাটার্নাল রোল আছে এবং আদার আছে। যে প্রেগনেন্সি ডায়াগনোসিস করা, জেস্টেশনাল এজ বের করা, তারপরে মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা, কার্ডিয়াক অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে কিনা, ফিটাল ভায়াবল আছে কিনা, বেঁচে আছে কিনা, কোনো অ্যানোমালিস আছে কিনা, তারপরে আইইউজিআর আছে কিনা, প্রেজেন্টেশন কেমন আছে, একটুপিক প্রেগনেন্সি আছে কিনা, এগুলো গেল ফিটাসে। তারপরে মায়ের কি, মায়ের হচ্ছে প্লাসেন্টা ঠিকঠাক আছে কিনা, অ্যাবডপশিও প্লাসেন্টা, মোলার প্রেগনেন্সি আছে কিনা, ইউটেরাইন ম্যালফরমেশন আছে কিনা, এবং ভলিউম, আমরা জানি যে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম মেনটেন এটা হেল্প করে, ইউটেরাইন সাইজটা দেখতে। তারপরে কোরিনিওসিটি ইন মাল্টিপল প্রেগনেন্সি, যদি টুইন প্রেগনেন্সি থাকে সেটা কোরিনিওসিটি দেখতে, বা হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে কিনা সেটা দেখতে, এবং পেলভিক মাস থাকলে সেটা ডায়াগনোসিস করতে, এগুলা তো আছেই। আর তার বাদে আমরা জানি অ্যামনিওসেন্টেসিস, তারপরে বিভিন্ন কিছুতে এটা ইউএসজি গাইডেড করি আমরা, ইউএসজি গাইড কিন্তু আমাদের হেল্প করে। সো ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা অবশ্যই প্রেগনেন্সি কনফার্ম করতে, তারপরে মাল্টিপল প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে, প্রেগনেন্সির সাইট ইন্টুটেন নাকি এক্সটিউটেন এটা দেখতে, জেস্টেশনাল এজ, ফিটাল ভায়াবিলিটি, ফিটাল ওয়েলবিং, তারপরে কমপ্লিকেশন আছে কিনা, মিসড ইনকমপ্লিট অ্যাবর্শন আছে কিনা। এবং এই কথাগুলো আমরা বলে আসছি যে টুইন প্রেগনেন্সি 7 উইক্সে আমরা বুঝতে পারি, ফিটাল হার্টের 10 উইক্সে বুঝতে পারি আমরা হচ্ছে ডপলার আল্ট্রাসাউন্ড দ্বারা। ইমব্রায়োনিক মুভমেন্ট হচ্ছে আমরা 7 উইক্সে বুঝতে পারি, ফিটাল পোল আমরা 6 উইক্সে, জেস্টেশনাল স্যাক ইয়ক স্যাক 5 উইক্সে, এগুলো বলা হয়েছে। আচ্ছা, আর আমরা হচ্ছে অ্যাট লেস দ্যান 12 উইক্স ফার্স্ট ট্রাইমাস্টার আমরা করতে পারি, আর 18 থেকে 22 উইক্স আমরা অ্যানোমালি স্ক্যান করতে পারি, এগুলো আমরা করতে পারি। হ্যাঁ, আইডিয়ালি 3 স্ক্যান শুড বি ডান, ঠিক আছে। 12 উইক্স এর আগে একটা, 18 থেকে 22 উইক্স একটা, এবং 34 উইক্স একটা করা যেতে পারে। এবং অবশ্যই 18 থেকে 22 উইক্সের অ্যানোমালি স্ক্যান এটা অবশ্যই করা উচিত। একটা যদি করতে হয় তাহলে এই সময় করতে হবে। ইউএসজি টার্ম প্রেগনেন্সিতে আমরা কি কি ইনফরমেশন আমাদেরকে দিবে, যে প্লাসেন্টার লোকেশন, থিকনেস, কোনো আদার অ্যাবনর্মালিটি আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, ফিটাল ওয়েট এস্টিমেশন, ফিটাল গ্রোথ প্রোফাইল দেখা, জেস্টেশনাল এজ এস্টিমেশন করা, এরকম অনেক আইডিয়া আমাদেরকে দিতে পারে। এবং ডপলার স্টাডি কখন কখন করা লাগতে পারে, তো তার সাথে ভাস্কুলার সাপ্লাইটাও বা ভাস্কুলার অ্যারেঞ্জমেন্টটাও দেখতে হবে। তখন সেটা ফার্স্ট ট্রাইমাস্টারে হচ্ছে অ্যানোপ্লেডি স্ক্রিনিং এর ক্ষেত্রে, প্রিয়াক্লামশিয়ার ক্ষেত্রে, কনজেনিটাল হার্ট ডিজিজের মার্কার হিসেবে প্রিয়াক্লামশিয়া, ফেটাল অ্যানিমিয়া, সেকেন্ড ট্রাইমাস্টারের কথা বলতেছি, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, কার্ডিক রেনাল অ্যানোমালি, ভাস্কুলার ম্যালফরমেশনের জন্য। আর থার্ড ট্রাইমাস্টার হচ্ছে গ্রোথ রেস্ট্রিক্টেড ফিটাস বা ফিটাল হাইপক্সিয়া অ্যাসেসমেন্টের জন্য।